সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। জেবিন আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, এমসি কলেজ, সিলেট। আজকে আমরা এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। প্রশ্নটি হচ্ছে, দেখাও যে বা প্রমাণ করো যে দাম প্রভাব সমান হচ্ছে বিকল্প প্রভাব যোগ আয় প্রভাব, অথবা প্রুভ দ্যাট প্রাইস ইফেক্ট ইকুয়াল টু সাবস্টিটিউশন ইফেক্ট প্লাস হচ্ছে ইনকাম ইফেক্ট। আমরা জানি ইনডিফারেন্স কার্ভ অ্যানালাইসিসের এই অধ্যায়ে, থিওরি অফ কনজিউমারের এই অধ্যায়ে এটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমরা সবসময় সব পরীক্ষাতেই দেখা যায় প্রশ্নটি আসে। তো আজকে আমরা এই প্রশ্নটি সম্পর্কে আলোচনা করব। তো শুরুতেই আমরা যে বিষয়টা জানব যে প্রাইস ইফেক্ট বা দাম প্রভাব কি। এখানে দেখো লেখা আছে যে দাম প্রভাবকে দাম প্রভাব, তারপর একটা চিত্র দেওয়া আছে, যে চিত্রে লেখা আছে যে দাম প্রভাব হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বিকল্প প্রভাব আর একটা হচ্ছে আয় প্রভাব। তো শুরুতেই আমরা দেখে নিব যে প্রাইস ইফেক্ট কি। তো প্রাইস ইফেক্ট কি? প্রাইস ইফেক্ট হচ্ছে ভোক্তার আর্থিক আয় ঠিক থাকা অবস্থায়, অর্থাৎ কি আর্থিক আয়টা স্থির থাকবে। আর্থিক আয় স্থির থাকা অবস্থায় দুটি পণ্যের যে কোনো একটি পণ্যের দামের পরিবর্তনের ফলে ভোক্তার ভোগের বা ভারসাম্যের যে পরিবর্তন হয় তাকে দাম প্রভাব বা প্রাইস ইফেক্ট বলে। আবার বলছি যে ভোক্তার আর্থিক আয় ঠিক থাকা অবস্থায়, অর্থাৎ আয়টা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আর্থিক আয়, একটা হচ্ছে প্রকৃত আয়। এটা আমরা জানি যে আয় দুই ধরনের। তো এই ক্ষেত্রে হচ্ছে ভোক্তার আর্থিক আয় ঠিক থাকা অবস্থায় দুটি পণ্যের যে কোনো একটি পণ্যের দামের পরিবর্তনের ফলে ভোক্তার ভোগের বা ভারসাম্যের যে পরিবর্তন হয় তাকে দাম প্রভাব বলে। অর্থাৎ দুটি পণ্যের মধ্যে কোনো একটি পণ্যের দাম বাড়লে বা কমলে এক্ষেত্রে আর্থিক আয় স্থির থাকবে, তাহলে ভোক্তার ক্রয় ক্ষমতা যথাক্রমে বাড়ে বা কমে। তাই বাজেট রেখাটা কি করে সংশ্লিষ্ট পণ্যের অক্ষে বাজেট রেখা যথাক্রমে ডানে বা বাঁয়ে স্থান পরিবর্তন করে, এর ফলে ভারসাম্য অবস্থার পরিবর্তন হয়। এই পরিবর্তনকে বলা হয় প্রাইস ইফেক্ট বা দাম প্রভাব। তো আমরা দাম প্রভাব বুঝলাম, এবার দেখলাম যে দাম প্রভাবটা হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে বিকল্প প্রভাব আর একটা হচ্ছে আয় প্রভাব। এখন আমরা বিকল্প প্রভাব এবং আয় প্রভাবটা সংক্ষিপ্তভাবে জেনে নেব। প্রথমেই আমি কিন্তু প্রাইস ইফেক্টটা বলে ফেলছি, তারপরেও আমরা দেখতেছি যে প্রাইস ইফেক্ট হচ্ছে ভোক্তার আর্থিক আয় স্থির রেখে দুটি পণ্যের যে কোনো একটি দামের পরিবর্তনের ফলে ভোক্তার ভোগের বা ভারসাম্যের যে পরিবর্তন হয় তাকে দাম প্রভাব বা প্রাইস ইফেক্ট বলে। অর্থাৎ দুটি পণ্যের মধ্যে কোনো একটির দাম কমলে বা বাড়লে আর্থিক আয় স্থির থাকা অবস্থায় ভোক্তার ক্রয় ক্ষমতা বা যথাক্রমে বাড়ে বা কমে। তাই বাজেট রেখা সংশ্লিষ্ট অক্ষে যথাক্রমে ডানে বা বামে কি হয় স্থান পরিবর্তন করে, এর ফলে ভারসাম্য অবস্থার পরিবর্তন হয়। এই পরিবর্তনকে প্রাইস ইফেক্ট বা দাম প্রভাব বলে। এই দাম প্রভাবটাকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিকল্প প্রভাব বা সাবস্টিটিউশন এফেক্ট, আর একটা হচ্ছে আয় প্রভাব বা ইনকাম ইফেক্ট। তো
তো আমরা আগে বিকল্প প্রভাবটা দেখে নিচ্ছি যে বিকল্প প্রভাব হচ্ছে কোনো একটি পণ্যের দামের পরিবর্তন হলে তার বিকল্প পণ্যের দামে আপেক্ষিক পরিবর্তন হয়। এ অবস্থায় ভোক্তা তুলনামূলক দামি পণ্যের পরিবর্তে সস্তা পণ্য অধিক পরিমাণে ক্রয় করে। ভোক্তার এই আচরণকে দাম পরিবর্তনের বিকল্প প্রভাব বা সাবস্টিটিউশন ইফেক্ট অফ এ প্রাইস চেঞ্জ বলে। আমি আবার বলছি যে সাবস্টিটিউশন ইফেক্ট বা বিকল্প প্রভাবটা দেখার আগে আমরা আগে দেখে নিব যে বিকল্প দ্রব্য কোনগুলি। বিকল্প দ্রব্য যে দ্রব্যটা আমরা জানি যে দুটি দ্রব্য তখনই যখন একটি দ্রব্যের পরিবর্তে আরেকটি দ্রব্য ভোগ করা যায়, অর্থাৎ একটি দ্রব্যর পরিবর্তে আমরা আরেকটি দ্রব্য ক্রয় করতে পারি। এরকম উদাহরণ হচ্ছে যেমন চিনি ও গুড়, হ্যাঁ, দুটি দ্রব্যই হচ্ছে একটার পরিবর্তে আমরা আরেকটি ব্যবহার করতে পারি, কারণ হচ্ছে দুটি হচ্ছে মিষ্টি জাতীয়। যদি কোনো ক্রমে বিকল্প দ্রব্য, তাহলে কি বুঝলাম? বিকল্প দ্রব্যটা হচ্ছে একটার পরিবর্তে আমরা আরেকটি ব্যবহার করতে পারি বা একটার পরিবর্তে আমরা আরেকটি ভোগ করতে পারি। এক্ষেত্রে উদাহরণ যেমন হচ্ছে চিনি এবং গুড়, অথবা মাছ ও মাংস, কিংবা দুটি কলম হতে পারে, একটা হতে পারে ইকোনো বল পয়েন্ট, আরেকটা হতে পারে যে ইকোনো, আরেকটা হতে পারে রাইটার, হ্যাঁ, যে কোনো দুইটা কলম হতে পারে বিকল্প দ্রব্য। তাহলে বিকল্প দুটি দ্রব্যের মধ্যে কোনো একটি দ্রব্যের দামের পরিবর্তন হলে তার বিকল্প পণ্যের দামের আপেক্ষিক পরিবর্তন ঘটে। এ অবস্থায় ভোক্তা তুলনামূলক দামি পণ্যের পরিবর্তে সস্তা পণ্য অধিক পরিমাণে ক্রয় করবে। ভোক্তার এই আচরণকে পরিবর্তনের বিকল্প প্রভাব বা সাবস্টিটিউশন ইফেক্ট অফ এ প্রাইস চেঞ্জ বলে। আচ্ছা, আমরা যদি বলি যে চিনি এবং গুড় হচ্ছে আমার বিকল্প দ্রব্য, হ্যাঁ, উদাহরণস্বরূপ, তাহলে এক্ষেত্রে যদি চিনির দাম কমে যায়, আমরা বলছি দামের যে কোনো একটা দামের পরিবর্তন, তো সাপোজ যে চিনির দাম কমে গেল, চিনির দাম যদি কমে যায় তাহলে কি হবে? গুড়ের দাম এই অবস্থায় কি হবে? স্থির থাকবে, কিন্তু তার আপেক্ষিক দামের পরিবর্তন হবে। চিনির দাম কমার ফলে তার বিকল্প দ্রব্যের দাম স্থির থাকা পরেও কিন্তু যে দ্রব্যটির দাম কমে গেল সেই দ্রব্যটি তার বিকল্প দ্রব্যের চেয়ে সস্তা হয়ে যাবে। সেই জন্য কি করবে? ভোক্তারা অধিক পরিমাণে সেটি ক্রয় করবে। অর্থাৎ চিনির দাম কমার ফলে তার বিকল্প দ্রব্য দাম স্থির রয়ে গেল, সেটা দাম স্থির থাকার ফলেও কিন্তু সেটা তখন তার আপেক্ষিক দাম বেড়ে যায়। আপেক্ষিক দাম বেড়ে যাওয়ার কারণে কি হবে? ভোক্তার কাছে তার চিনিটাই বেশি সস্তা পণ্য বলে মনে হবে। সে কী করবে? সেই চিনিটাই অধিক পরিমাণে ক্রয় করবে। এই ক্ষেত্রে তার এ ধরনের আচরণকে কী বলে? এ ধরনের আচরণকে বলে দাম পরিবর্তনের বিকল্প প্রভাব। আচ্ছা, এবার আমরা দেখব যে আয় প্রভাব বা ইনকাম ইফেক্ট কী। যে একটি পণ্যের দামের পরিবর্তন, অর্থাৎ দাম কমলে বা বাড়লে, একটি দ্রব্যের দামের পরিবর্তন অর্থাৎ দাম কমলে বা বাড়লে ভোক্তার ক্রয় ক্ষমতার পরিবর্তন হয়। এক্ষেত্রে হচ্ছে কি আর্থিক আয় স্থির থাকবে। আর্থিক আয়টা হচ্ছে স্থির থাকবে। আর্থিক আয় স্থির থাকা অবস্থায় কোনো একটি পণ্যের দামের পরিবর্তন অর্থাৎ দাম কমলে বা বাড়লে ভোক্তার ক্রয় ক্ষমতার পরিবর্তন হয়। ক্রয় ক্ষমতার পরিবর্তন হলে প্রকৃত আয়েরও পরিবর্তন হয়। যেমন কোনো একটি পণ্যের দাম যদি কমে যায় তাহলে প্রকৃত আয় কী হয়? প্রকৃত আয়টা, আর্থিক আয় এক্ষেত্রে স্থির, তাহলে কি হয়? প্রকৃত আয়টা বেড়ে যায়। আবার দাম যদি বাড়ে, এক্ষেত্রে আর্থিক আয় স্থির থাকা অবস্থায় দাম যদি কোনো পণ্যের বেড়ে যায় তাহলে প্রকৃত আয়টা হচ্ছে কি কমে যায়। এর ফলে ভোক্তার ভারসাম্য অবস্থার পরিবর্তন হয়। এই পরিবর্তনকে দাম পরিবর্তনের আয় প্রভাব বা ইনকাম ইফেক্ট অফ এ প্রাইস চেঞ্জ বলে। আচ্ছা, তাহলে আমি এক্ষেত্রে আমরা একটা উদাহরণ বলতে পারি যে ধরে নিলাম আমার কাছে এক্স এবং ওয়াই হচ্ছে দুটি পণ্য। এক্স এবং ওয়াই হচ্ছে দুটি পণ্য। এক্ষেত্রে আমার ওয়াই পণ্যের কি হবে? ওয়াই পণ্যটার দাম স্থির থাকবে এবং আমার আর্থিক আয় স্থির থাকবে। এক্স পণ্যের দামের পরিবর্তন, যদি এক্স পণ্যের দাম কমে যায়
পরিবর্তন, এক্ষেত্রে আমি বললাম যে যদি এক্স পণ্যের দাম কমে যায় এক্ষেত্রে কি হবে, ওয়াই পণ্যের দাম কিন্তু স্থির। এই ক্ষেত্রে ভোক্তার কাছে কি হবে, ভোক্তার কাছে এক্স ওয়াই পণ্য স্থির থাকা অবস্থায় এক্স পণ্যের দাম কমে গেলে তার প্রকৃত আয়টা কি হয়, বেড়ে যায়। প্রকৃত আয় বেড়ে যাওয়ার ফলে সে কি করবে, সে আগের চেয়ে অধিক পরিমাণে দ্রব্য ক্রয় করতে পারবে। ভোক্তার এর ফলে কি হবে, ভোক্তার ভারসাম্য অবস্থার পরিবর্তন হবে। এই পরিবর্তনকে দাম পরিবর্তনের আয় প্রভাব বলে। আচ্ছা, আমরা যদি বলি যে একজন ব্যক্তি 100 টাকা দিয়ে 4 কেজি চাল ক্রয় করে। একজন ব্যক্তি 100 টাকা দিয়ে 4 কেজি চাল ক্রয় করে। কোনো ক্রমে যদি চালের দাম কমে যায় তার আর্থিক আয় কিন্তু ঠিক 100 টাকাই থাকবে। হ্যাঁ, কোনো ক্রমে যদি চালের দাম কমে যায় তাহলে কি করবে সে, চালের দাম কমে কেজি প্রতি যদি 20 টাকা হয় তাহলে কি হবে, সে 100 টাকা দিয়েই 5 কেজি চাল ক্রয় করতে পারবে। প্রথমে কি ছিল, তার আর্থিক আয় ছিল 100 টাকা, সে 100 টাকা দিয়ে চালের কেজি যখন 25 টাকা তখন সে কয় কেজি, 4 কেজি চাল কিনতে পারত। কিন্তু দাম যখন কমে গেল, চালের 20 টাকাতে আসলো কেজি প্রতি, তখন সে কি করলো, সেই 100 টাকা দিয়েই সে 5 কেজি চাল ক্রয় করতে পারল। তাহলে কি হলো, তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যার দামটা কমার ফলে আর্থিক আয় স্থির থাকা অবস্থায় দাম কমার ফলে কি হচ্ছে, তার প্রকৃত আয়টা বেড়ে যাচ্ছে। সে প্রথমে 100 টাকা দিয়ে 4 কেজি চাল কিনতে পারত, এখন সে 5 কেজি চাল কিনতে পারছে। তাহলে এক্ষেত্রে সে 1 কেজি চাল বেশি কিনতে পারছে, অর্থাৎ তার প্রকৃত আয়টা বেড়ে গেছে। এর ফলে ভোক্তার কি হবে, ভোক্তার আচরণে যে পরিবর্তন আসবে, অর্থাৎ ভোক্তার ভারসাম্য ক্ষেত্রে ভারসাম্য অবস্থারও পরিবর্তন হবে। আর এই পরিবর্তনকে বলে দাম পরিবর্তনের কি, আয় প্রভাব। আচ্ছা, এই বিষয়গুলিকে আমরা পর্যায়ক্রমে বিষয়গুলি আমরা আলোচনা করলাম। এবার এই বিষয়গুলিকে আমরা একটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। আচ্ছা, এই চিত্রটি ব্যাখ্যা করার আগে আমরা একটু দেখে নিচ্ছি। চিত্রটি ব্যাখ্যার আগে আমরা একটু দেখব যে অধ্যাপক হিগস, আমরা জানি ইনডিফারেন্স কার্ভ অ্যানালাইসিসের মূল প্রবক্তা হচ্ছেন হিগস। তো উনি বলেন যে অধ্যাপক হিগস বলেন যে প্রক্রিয়ার সাহায্যে প্রকৃত আয়কে স্থির রাখার, মানে অধ্যাপক হিগস যে প্রক্রিয়ার সাহায্যে প্রকৃত আয়কে স্থির রাখার চেষ্টা করেছেন তাকে বলে ক্ষতিপূরণমূলক আয় ব্যবধান, অর্থাৎ কম্পেনসেটিং ভেরিয়েশন অফ ইনকাম। এর অর্থ হলো, কোনো একটি পণ্যের দাম বাড়লে ভোক্তা কি হয়, কোনো একটি পণ্যের দাম যদি বেড়ে যায় তাহলে ভোক্তা কি হয়, ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়। তো ভোক্তা যদি ক্ষতিগ্রস্ত হয় এক্ষেত্রে ভোক্তাকে এমনভাবে ক্ষতিপূরণ করা উচিত যেন সে অন্তত পূর্বে নিরপেক্ষ রেখায় অবস্থান করতে পারে। আবার কোনো একটি পণ্যের দাম যখন কমে যায় হবে, তাহলে ভোক্তা কি হয়, লাভবান হয়। এক্ষেত্রে ভোক্তার নিকট থেকে এমনভাবে আর্থিক আয় তুলে নিতে হবে যেন সে পূর্বে নিরপেক্ষ রেখায় অবস্থান করতে পারে। এমতো অবস্থায় ভোক্তা একই নিরপেক্ষ রেখার এক বিন্দু থেকে আরেক বিন্দুতে ভারসাম্য লাভ করে। ভোক্তা এক্ষেত্রে দামি পণ্যের পরিবর্তে কি হয়, সস্তা পণ্যটা অধিক পরিমাণে ক্রয় করে। ভোক্তার এ ধরনের আচরণকেই বিকল্প প্রভাব বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিকল্প প্রভাবটা হচ্ছে এই বিকল্প প্রভাবটা যে হিগস যে বিকল্প প্রভাবটা ব্যাখ্যা করলেন, যে উনি বললেন যে যেই বিকল্প প্রভাবের জন্য, অর্থাৎ আমাদের যে বিকল্প দ্রব্য ছিল, যে বিকল্প দ্রব্য যে চিনি এবং গুড় কিংবা মাছ কিংবা মাছ ও মাংস কিংবা যে কোনো দুই কোম্পানি দুটি বল পেন যদি আমরা নেই, এগুলি হচ্ছে কি বিকল্প দ্রব্য। এই বিকল্প দ্রব্যের আর্থিক আয় কি হচ্ছে, বিকল্প দ্রব্যের ক্ষেত্রে যে কোনো একটি পণ্য আর্থিক আয় স্থির রেখে যে কোনো একটি পণ্যের দামের যদি পরিবর্তন হয়, অর্থাৎ দাম যদি কমে যায় তাহলে কি হয়, দাম যদি কমে যায় তাহলে তার বিকল্প পণ্যের কি হয়, আপেক্ষিক দামটা বেড়ে যায়, কারণ তার দামটা স্থির থেকে যায়। আপেক্ষিক অর্থে সেই পণ্যের দামটা ভোক্তার কাছে বেশি মনে হবে।
হ্যাঁ, এক্ষেত্রে যে পণ্যটির দাম কমে গেল সেটাকে সস্তা পণ্য মনে হবে এবং সেই সস্তা পণ্যের জিনিসটাই অধিক পরিমাণে ক্রয় করবে। আবার কোনো একটি পণ্যের দাম যদি বেড়ে যায় তাহলে কি হয়? ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়। সেই সেই ক্ষতিগ্রস্তটা পুষিয়ে দেওয়ার জন্য হিক্স যে প্রক্রিয়ার কথা বলছেন সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ক্ষতিপূরণমূলক আয় ব্যবধান। এর অর্থ হচ্ছে কোনো একটি পণ্যের দাম যদি বেড়ে যায় ভোক্তা কি হয়? ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতিপূরণটা ভোক্তাকে এমনভাবে ক্ষতিপূরণ দেওয়া উচিত যেন সে পূর্বের নিরপেক্ষ রেখায় অবস্থান করতে পারে। আবার কোনো একটি পণ্যের দাম যদি কমে যায় তাহলে কি হয়? ভোক্তা খুব বেশি লাভবান হয়, তার প্রকৃত আয়টা বেড়ে যায়। এক্ষেত্রে আর্থিক আয় স্থির থাকে কিন্তু প্রকৃত আয়টা তার বেড়ে যায়। যার ফলে কি হয় একজন ভোক্তার নিকট থেকে একই নিরপেক্ষ রেখায় অবস্থান করার জন্য তাকে কি করতে হবে? তার কাছ থেকে তার যে আয়টা বেড়ে গেল সেই আর্থিক আয়টা তার কাছ থেকে এমনভাবে তুলে নিতে হবে যেন সে পূর্বের নিরপেক্ষ রেখায় অবস্থান করতে পারে। এমত অবস্থায় ভোক্তা একই নিরপেক্ষ রেখার এক বিন্দু থেকে অন্য বিন্দুতে ভারসাম্য লাভ করবে। এর ফলে কি হবে? একই বিন্দুতে যখন এক বিন্দু থেকে অন্য বিন্দুতে ভোক্তা ভারসাম্য লাভ করবে, এক্ষেত্রে ভোক্তার উপযোগের কোনো পরিবর্তন হবে না। যখন একই বিন্দু থেকে একই নিরপেক্ষ রেখার এক বিন্দু থেকে অন্য বিন্দুতে ভোক্তা ভারসাম্য লাভ করবে, এক্ষেত্রে ভোক্তার উপযোগের কোনো পরিবর্তন হবে না। এই ধরনের ভোক্তার এক্ষেত্রে দামি পণ্যের পরিবর্তে কি হয়? সস্তা পণ্যটা অধিক পরিমাণে ক্রয় করে। ভোক্তার এই ধরনের আচরণটাকেই মূলত কি বলে? বিকল্প প্রভাব বলে। আর আয় প্রভাবটাও আমরা দেখে নিলাম যে আয় প্রভাব হচ্ছে কোনো একটি পণ্যের দামের যদি আর্থিক আয় স্থির রেখে কোনো একটি পণ্যের দামের যদি পরিবর্তন হয়, অর্থাৎ দাম যদি কমে যায় তাহলে কি হয়? তার প্রকৃত আয়টা বেড়ে যায়। আর দাম যদি বেড়ে যায় তার প্রকৃত আয়টা কমে যায়। এক্ষেত্রে ভোক্তা কি করে? দাম কমে গেলে তার প্রকৃত আয়টা বেড়ে যায়। এক্ষেত্রে ভোক্তার যে আচরণ, সেই আচরণের যে পরিবর্তন বা ভোক্তার ভারসাম্য ক্ষেত্রে যে পরিবর্তন দেখা দেয় সেটাই হচ্ছে কি? সেটা হচ্ছে আয় প্রভাব। সুতরাং দামের যদি পরিবর্তন হয়, অর্থাৎ দাম যদি কমে যায় বা বেড়ে যায়, তাহলে দুটি কারণে কোনো পণ্যের চাহিদার পরিমাণ পরিবর্তন হয়। এর একটি হলো বিকল্প প্রভাব আর অন্যটি হলো আয় প্রভাব। অর্থাৎ দাম প্রভাব সমান বিকল্প প্রভাব যোগ হচ্ছে কি? আয় প্রভাব। তাহলে আমরা কি বলতে পারি? যে কোনো একটি পণ্যের দাম যদি কমে যায়, শুরুতেই আমরা কি বলছিলাম? শুরুতেই বলছিলাম যে আমরা দাম প্রভাব কি? আর্থিক অবস্থা স্থির থাকা অবস্থায় কি হয়? যে কোনো একটি পণ্যের আর্থিক আয় স্থির থাকা অবস্থায় যে কোনো একটি পণ্যের দামের যদি পরিবর্তন হয়, এক্ষেত্রে ভোক্তার কি হয়? ভোগের বা ভারসাম্যের যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে কি? দাম প্রভাব। সেই দাম প্রভাবটা দুটি ভাগে বিভক্ত। তাহলে আমরা কি বলতে পারি? যে আমরা বলতে পারি যে দাম প্রভাব সমান হচ্ছে বিকল্প প্রভাব যোগ হচ্ছে কি? আয় প্রভাব। এই বিষয়টিকে আমরা একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। এখন দেখো, আমি একটা চিত্র আগে থেকে এঁকে নিয়েছি। এখানে দেখো যে চিত্রে OX অক্ষে হচ্ছে কি? এখানে চিত্রে দেখো দুটি অক্ষ আছে। একটা অক্ষ হচ্ছে কি? এটা হচ্ছে ভূমি অক্ষ, সেই ভূমি অক্ষে হচ্ছে এক্স পণ্য, আর এটা হচ্ছে লম্ব অক্ষ, সেই লম্ব অক্ষে হচ্ছে ওয়াই পণ্য। দুটি পণ্যের মধ্যে আমরা জানি নিরপেক্ষ রেখা কি দেখায়? নিরপেক্ষ রেখা দুটি পণ্যের সংমিশ্রণ, বিভিন্ন সংমিশ্রণ থেকে ভোক্তা সমান তৃপ্তি বা উপযোগ লাভ করে, সেটাই মূলত নিরপেক্ষ রেখা নির্দেশ করে। নিরপেক্ষ রেখার দুটি পণ্যের সংমিশ্রণ দেখায়, এজন্য ভূমি অক্ষে হচ্ছে এক্স পণ্য এবং লম্ব অক্ষে হচ্ছে ওয়াই পণ্য। এখন আমরা বলছি যে ভোক্তার প্রথম বাজেট রেখাটা হচ্ছে কি? AB হচ্ছে একটা বাজেট রেখা। ভোক্তার
বাজেট রেখা এবি, প্রথম বাজেট রেখা হচ্ছে এবি একটা বাজেট রেখা। সেই বাজেট রেখার পি বিন্দুতে, এই যে বিন্দুটা, এই যে পি বিন্দু, সেই পি বিন্দুতে নিরপেক্ষ রেখাটা কি হয়, ভারসাম্য, প্রথমে ভারসাম্য লাভ করে। পি বিন্দুতে যখন ভারসাম্য লাভ করে তখন কি হয়, তখন হচ্ছে ওএম পরিমাণে এক্স পণ্য ভোগ করে এবং কি হয়, ওএম পরিমাণে এক্স পণ্য ভোগ করে আর হচ্ছে এতটুকু পরিমাণে, এতটুকু জায়গা, এই যে জায়গাটা, এতটুকু জায়গা সে, আমরা যদি ধরে নিই এখানে এন আছে, তাহলে ও এন হবে, ও এন পরিমাণে কী করবে, সে ওয়াই পণ্য ভোগ করবে। আর্থিক আয় এবং ওয়াই পণ্য স্থির রেখে, এক্ষেত্রে যদি আর্থিক আয় এবং এই ওয়াই পণ্যের দাম স্থির রেখে এক্স পণ্যের দাম কমে যায়, আবার বলছি যে আর্থিক আয় স্থির রেখে আর্থিক আয় এবং ওয়াই পণ্যের দাম স্থির রেখে শুধুমাত্র এক্স পণ্যের দাম যদি কমে যায়, তাহলে কি হবে, এ বি বাজেট রেখাটা, এই যে এ বি বাজেট রেখা, সেই বাজেট রেখাটা রোটেট কি শিফট করবে এ বি ওয়ানে। ভোক্তা তখন কি করবে, ভোক্তা তখন এই যে আর বিন্দু, সেই আর বিন্দুতে নতুন এই যে নিরপেক্ষ রেখা, আইসি2 নিরপেক্ষ রেখা, সেটা আর বিন্দুতে এই এবি ওয়ান বাজেট রেখাকে স্পর্শ করে, যেখানে আর বিন্দুতে হচ্ছে ভারসাম্য লাভ করে। তাহলে কি হবে, তাহলে দেখো এক্স পণ্যের ভোগের পরিমাণ বেড়ে গেল এম থেকে M2, এম এক্স পণ্যের ভোগের পরিমাণ এক্ষেত্রে হচ্ছে M2 পরিমাণ। এই পরিবর্তনকে কি বলে, এই যে পি বিন্দু থেকে আর বিন্দুতে ভোক্তার যাওয়া, সেই পি বিন্দু থেকে আর বিন্দুতে ভারসাম্য লাভ করার ফলে এতটুকু যে জায়গা, অর্থাৎ M2, সেই M2 এই জায়গাটাকে বলে দাম প্রভাব। দেখো বুঝছো কি না, যে আমরা প্রথমেই বলছি যে কি, আমার বাজেট রেখা হচ্ছে এবি একটা বাজেট রেখা, এক্ষেত্রে IC1 নিরপেক্ষ রেখা এবি বাজেট রেখাকে পি বিন্দুতে স্পর্শ করে, সেই পি বিন্দুটাই হচ্ছে কি ভারসাম্য বিন্দু। তো পি বিন্দুতে যখন প্রাথমিকভাবে ভারসাম্য লাভ করে তখন ওএম পরিমাণ হচ্ছে এক্স পণ্য, এবং আমরা যদি এখানে একটা বিন্দু নেই তাহলে এন নেই, তাহলে ও এই বিন্দু পরিমাণে পর্যন্ত হচ্ছে সেটা কি ওয়াই পণ্য ভোগ করে। এখন আমরা বলছি যে যদি আর্থিক আয় স্থির এবং ওয়াই পণ্যের দাম স্থির থাকে, এই অবস্থায় শুধুমাত্র কি এক্স পণ্যের দামের পরিবর্তন হবে, অর্থাৎ এক্স পণ্যের দামটা যদি কমে যায় তাহলে আর্থিক আয় কিন্তু স্থির, যার জন্য কি হবে, এবি বাজেট রেখাটা রোটেটলি শিফট করবে এবি ওয়ানে। এবি ওয়ানে শিফট করার পর দেখো IC2 নিরপেক্ষ রেখাটা আর বিন্দুতে স্পর্শ, আর বাজেট রেখাকে স্পর্শ করায় আর বিন্দুটা হচ্ছে নতুন ভারসাম্য বিন্দু। এক্ষেত্রে দেখো এক্স পণ্যের ভোগের পরিমাণটা বেড়ে গেল, ওয়াই পণ্যের দাম কিন্তু স্থির এবং আর্থিক আয় স্থির, এক্স পণ্যের দামটা কমে যাওয়ায় এক্স পণ্যের ভোগের পরিমাণটা বেড়ে গেল, অর্থাৎ একজন ভোক্তা এক্স পণ্যটা অধিক পরিমাণে ক্রয় করবে। কতটুকু ক্রয় করবে, এম থেকে M2 পরিমাণে, M2 পরিমাণে জায়গা, এতটুকু এই পি থেকে আর বিন্দুতে যাওয়া, এই পি থেকে আর বিন্দুতে যাওয়া, অর্থাৎ M2 পরিমাণে এক্স পণ্য অধিক পরিমাণে ক্রয় করবে। তো এই পি থেকে আর বিন্দুতে যাওয়াকে কি বলে, এটাকে বলে, এই পরিবর্তনকে বলে দাম প্রভাব। তো আমরা দেখলাম যে দাম প্রভাবটা আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে বিকল্প প্রভাব আর একটা হচ্ছে আয় প্রভাব। এখন দেখো যে এখন আমরা দেখব যে বিকল্প প্রভাব কোনটি। এখন এই চিত্রের মধ্যে দাম প্রভাব পেলাম কি, পি থেকে আর বিন্দুতে যাওয়াকে কি বলে, দাম প্রভাব বলে। এই দাম প্রভাবটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বিকল্প প্রভাব আর একটা হচ্ছে আয় প্রভাব। এখন আমরা দেখব যে বিকল্প প্রভাব এই চিত্রের মধ্যে কতটুকু, কোন জায়গাটা। এখন হিক্সের বিকল্প প্রভাব দেখানোর জন্য এবি বাজেট রেখার হিক্স কি বলছেন, হিক্স বলছেন কোনো একটি পণ্যের দাম যখন কমে যায় তাহলে ভোক্তা কি হয়, লাভবান হয়। ভোক্তা যখন লাভবান হয় তখন তার কাছ থেকে কি করতে হবে, তার কাছ থেকে তার আয়টাকে এমনভাবে, আর্থিক আয়টা, তার কাছ থেকে আয়টাকে এমনভাবে তুলে নিতে হবে যেন ভোক্তা সে আগের নিরপেক্ষ রেখায় ফিরে যেতে পারে, যার
নিরপেক্ষ রেখায় অবস্থান করে। আগে নিরপেক্ষ রেখায় যদি অবস্থান করে তাহলে তার উপযোগীর কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে সে একই নিরপেক্ষ রেখার এক বিন্দু থেকে আরেক বিন্দুতে ভারসাম্য লাভ করবে। তাহলে হিগসের বিকল্প প্রভাব দেখানোর জন্য কি করতে হবে, এই যে AB1 বাজেট রেখা আছে, সেই AB1 বাজেট রেখার সমান্তরাল করে CD একটি বাজেট রেখা আমরা অঙ্কন করলাম। এক্ষেত্রে প্রকৃত আয়টা কি করতে হবে, প্রকৃত আয়টা স্থির রাখার জন্য, প্রকৃত আয়টাকে স্থির রাখার জন্য, প্রকৃত আয়কে স্থির রাখার জন্য কি করতে হবে, AB1 বাজেট রেখার সমান্তরাল করে CD আরেকটি বাজেট রেখা অঙ্কন করতে হবে, যেন ভোক্তা পূর্বের নিরপেক্ষ রেখায় কি পূর্বের নিরপেক্ষ রেখার ভারসাম্য লাভ করতে পারে। আচ্ছা দেখো, আমরা যদি AB1 চিত্রের মধ্যে AB1 বাজেট রেখা সমান্তরাল করে CD1 বাজেট রেখা অঙ্কন করি, তাহলে সেই CD বাজেট রেখা অঙ্কন করি, তাহলে সেই CD বাজেট রেখাটা IC1 অর্থাৎ আমাদের প্রথম যে নিরপেক্ষ রেখা, সেই নিরপেক্ষ রেখাটাকে কিউ বিন্দুতে স্পর্শ, নিরপেক্ষ রেখাটা এই CD বাজেট রেখাকে কিউ বিন্দুতে স্পর্শ করে, অর্থাৎ কিউ বিন্দুতে ভোক্তা আবার ভারসাম্য লাভ করে। তাহলে কি হলো, এই যে প্রথমে পি বিন্দুতে সে ভারসাম্য লাভ করেছিল, এখন সে কি করলো, আবার সে তার দাম কমার ফলে তার কি হলো, বাজেট রেখাটি AB1-এ শিফট করলো, AB1-এ শিফট করার পর সে কি করলো, তার এক্স পণ্যের পরিমাণ অধিক পরিমাণে ক্রয় করলো। এক্ষেত্রে সে ভারসাম্য অবস্থার পরিবর্তন করলো, সেটা হচ্ছে তার দাম প্রভাব। সেই তার দাম কমার ফলে হিগস কি বলছেন, দাম যদি কোনো পণ্যের কমে যায় তাহলে একজন ভোক্তার কি হয়, খুব বেশি লাভবান হয়ে যায়। এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে তার কাছ থেকে আয়টা এমনভাবে তুলে নিতে হবে যেন সে পূর্বে নিরপেক্ষ রেখায় অবস্থান করে। সেই হিগসের বিকল্প প্রভাবের জন্যই এক্ষেত্রে প্রকৃত আয়টাকে স্থির রাখার জন্য হিগস মূলত কী করলেন, যে এই AB1 বাজেট রেখা সমান্তরাল করে CD আরেকটি বাজেট রেখা অঙ্কন করলেন। সেই CD বাজেট রেখাটা অঙ্কন করার পর সেটি পূর্বে নিরপেক্ষ রেখাকে কিউ বিন্দুতে স্পর্শ করলো। সেই কিউ বিন্দুটাই হচ্ছে একটা ভারসাম্য। এক্ষেত্রে কী হলো, ভোক্তা আগে নিরপেক্ষ রেখায় অবস্থান লাভ করলো। এই যে এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে দেখা গেল যে এম এবং কি, এক্ষেত্রে হচ্ছে M1 এতটুকু জায়গা ওয়াই পণ্যের ভোগ ছেড়ে দিয়ে সে M1 এতটুকু জায়গা সে কি করলো, এক্স পণ্য ভোগ করে। দেখো, এই পি থেকে কিউ বিন্দুতে যখন আসে সে, তাহলে কি করে, সে পি থেকে এই যে ঘরটা আছে এতটুকু জায়গা, এই যে রেক্ট্যাঙ্গুলটা আছে এতটুকু জায়গা সে ওয়াই পণ্য ত্যাগ করে এতটুকু জায়গা এম থেকে M1 পরিমাণে M1 পরিমাণ এক্স পণ্য সে ভোগ করে। এই পি থেকে কিউ বিন্দুতে আসার যে মানে এক্ষেত্রে ভারসাম্যের যে পরিবর্তন হলো, একই নিরপেক্ষ রেখার এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যে ভারসাম্য হলো, এই যে পি থেকে কিউ বিন্দুতে আসা, এই যে এম থেকে M1 পরিমাণে এক্স দ্রব্য ভোগ করা, সেই প্রভাবটাকে বলে কি, বিকল্প প্রভাব। আবার প্রকৃত আয় বৃদ্ধির কারণে কিউ থেকে প্রকৃত আয়টা যেহেতু তার বেড়ে গেছে, দাম কমার ফলে যেহেতু একজন ভোক্তার প্রকৃত আয়টা কি হয়, বেড়ে যায়, সেই প্রকৃত আয়টা বেড়ে যাওয়ার ফলে সে কী করতে পারে, কিউ থেকে আর বিন্দুতে ভারসাম্য লাভ করতে পারে। এক্ষেত্রে M1 এবং M2 পরিমাণ এক্স পণ্য অধিভোগ করে। এই কিউ থেকে আর বিন্দুতে সে কি এতটুকু জায়গা কিসের প্রভাবে সে এতটুকু জায়গা বেশি এক্স পণ্য বুক করতে পারে, সেটা হচ্ছে আয় প্রভাবের জন্য। কারণ হচ্ছে তার আর্থিক আয় স্থির এবং ওয়াই পণ্যের দাম স্থির। এক্ষেত্রে এক্স পণ্যের দাম বেড়ে যাওয়ায়, তার এক্স পণ্যের দাম কমে যাওয়ায় তার কি হচ্ছে, প্রকৃত আয়টা বেড়ে গেছে। প্রকৃত আয়টা বেড়ে যাওয়ার কারণে সে এতটুকু জায়গা বেশি এক্স পণ্য বেশি ক্রয় করতে পারে বা ভোগ করতে পারে। এই কিউ থেকে আর বিন্দুতে যাওয়াটাই হচ্ছে কি, কিউ থেকে আর বিন্দুতে যাওয়া হচ্ছে যে প্রভাবটা এখানে, সেটাই হচ্ছে ইনকাম ইফেক্ট বা আয় প্রভাব। তাহলে আমরা চিত্র থেকে কি দেখলাম, যে চিত্র থেকে আমরা দেখতে পেলাম যে M2 সমান হচ্ছে কি M2, অর্থাৎ পি বিন্দু থেকে কিউ বিন্দুতে যে ভারসাম্যটা, পি বিন্দুর ভারসাম্য থেকে
এই বিন্দুর ভারসাম্যতে যাওয়ার যে যে যতটুকু জায়গা সে M2 সেটাকে বলে কি দাম প্রভাব। সেই দাম প্রভাব এবং M1-এ অর্থাৎ একই নিরপেক্ষ রেখায় ভোক্তার যখন কি হচ্ছে, ভোক্তার যখন আর্থিক আয় স্থির এবং কি হচ্ছে, আর্থিক আয় স্থির এবং ওয়াই পণ্যের দাম স্থির, এক্স পণ্যের দাম বেড়ে যাওয়ায় যখন তার এবি বাজেট রেখাটা এবি1-এ শিফট করলো, তখন সে পি ভারসাম্য বিন্দু পি থেকে সে কিউ বিন্দুতে নতুন ভারসাম্য লাভ করলো। সেই পি থেকে কিউ বিন্দু যাওয়াটাই হচ্ছে আমার কাছে কি আমাদের হচ্ছে দাম প্রভাব। সেই দাম প্রভাবটা কি বলছেন, একটা হচ্ছে বিকল্প প্রভাব আর একটা হচ্ছে আয় প্রভাব। তাইলে হিক্স কি বলছেন, হিক্স বলছেন যে কোনো একটি আর্থিক আয় স্থির রেখে এবং একটা পণ্যের দাম স্থির রেখে যে কোনো একটা পণ্যের দাম যদি কমে যায়, এক্ষেত্রে তার প্রকৃত আয়টা কি, তার প্রকৃত একজন ভোক্তা কি হয়, লাভবান হয়ে যায় এবং তার কাছ থেকে তখন কি করতে হয়, তখন তার কাছ থেকে তার আর্থিক আয়টা মানে এমনভাবে তুলে নিতে হবে যাতে করে সে পূর্বের নিরপেক্ষ রেখায় অবস্থান করে। যার জন্য আমরা এবি1 বাজেট রেখার সমান্তরাল করে সিডি আরেকটা বাজেট রেখা অঙ্কন করলাম, যেটা পূর্বের নিরপেক্ষ রেখাকে কিউ বিন্দুতে ছেদ করলো। এর ফলে একই নিরপেক্ষ রেখায় একজন ভোক্তা পি বিন্দু থেকে ভারসাম্য বিন্দু পি থেকে কিউতে ভারসাম্য লাভ করলো। সেই পিতে কিউ বিন্দুতে আসা এই যে M1 সেটাই হচ্ছে বিকল্প প্রভাব। তারপরে বলছেন যেহেতু প্রকৃত আয়টা বেড়ে যায়, প্রকৃত আয়টা বেড়ে যাওয়ার কারণে এক্স পণ্যের দাম কমে যাওয়ার ফলে এক্স পণ্য অধিক পরিমাণে ভোগ করে, কেন, সে প্রকৃত আয়টা তার বেড়ে যায়। সেই প্রকৃত আয়টা বেড়ে যাওয়ার কারণে সে কিউ থেকে আর বিন্দুতেও ভারসাম্য লাভ করে। এর ফলে সে M1 M2 পরিমাণে সে কী হয়, M1 M2 পরিমাণে অধিক পরিমাণে এক্স পণ্য ভোগ করতে পারে। সেই M1 M2 সমান হচ্ছে কি আয় প্রভাব। তাহলে আমরা কি বলতে পারি, M1 এতটুকু জায়গা যোগ হচ্ছে কি M1 M2, এই M1 M2 সমান সমান কি M2 অর্থাৎ পি বিন্দু থেকে ভারসাম্য কিউ বিন্দুতে যাওয়া, এই যে দাম প্রভাব। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি যে দাম প্রভাব সমান হচ্ছে বিকল্প প্রভাব যোগ হচ্ছে আয় প্রভাব। তাহলে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। আজকের ক্লাস থেকে আমরা কি দেখলাম, আজকের ক্লাস থেকে দেখলাম যে দাম প্রভাব প্রমাণ করো যে দাম প্রভাব সমান হচ্ছে কি বিকল্প প্রভাব যোগ হচ্ছে আয় প্রভাব। সেটা হিক্সের একটা গুরুত্বপূর্ণ টপিক এই ইনডিফারেন্স কার্ভ অ্যানালাইসিসের। সেই প্রশ্নটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে। তো এই প্রশ্নটা আজকে আমরা আলোচনা করলাম। তোমরা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং এই প্রশ্নটি ভালোভাবে শিখে নেবে। এই প্রশ্নটি দেখা যায়, প্রায় সময়ই দেখা যায় যে বিভিন্ন সালে দেখা যায় প্রশ্নটি কিন্তু পরীক্ষায় এসেছে এবং প্রশ্নটি এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাজে এই ভিডিওটি তোমরা ভালোভাবে দেখবে এবং প্রশ্নটি বাসায় খাতায় লিখে ভালোভাবে শিখবে। তো আজকের ক্লাস এখানেই শেষ। তোমাদের সবাইকে ধন্যবাদ।